তো আজকে মেনলি আমরা রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে কিভাবে ইনসুলিন তৈরি করা যায় সেটা নিয়ে আলোচনা করব। সবাই রেডি? রেডি থাকলে বলেন রেডি কিনা। ওকে, ফাইন, গুড। তো এই যে দেখেন বইয়ের এই পেজে লেখা আছে জিন প্রকৌশলের মাধ্যমে ইনসুলিন উৎপাদন। তো এই হেডলাইন থেকে একটা প্রশ্ন আসে মেডিকেল ভর্তি পরীক্ষায়। প্রশ্নটা হচ্ছে এমন যে কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয়। তো আপনাদের বইয়ের মধ্যে লেখা আছে কি জিন প্রকৌশলের মাধ্যমে, কিন্তু অ্যাকচুয়ালি জিন প্রকৌশলের মাধ্যমে বলতে এই জিন প্রকৌশলের জিন মানে কি, মানে জেনেটিক। প্রকৌশলী যারা প্রকৌশলী তাদেরকে আমরা কি বলি? ইঞ্জিনিয়ার। তাহলে প্রকৌশল মানে ইঞ্জিনিয়ারিং, তাহলে জিন প্রকৌশল মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে ডিএনএটা তৈরি হয় সেটাকে আমরা বলি রিকম্বিনেট ডিএনএ। কি ডিএনএ? তো মেইনলি ইনসুলিন তৈরি হয় কোন পদ্ধতিতে? রিকম্বিনেট ডিএনএ, রিকম্বিনেট ডিএনএ টেকনোলজির উপর। তো এটার আনসার হবে এটা, ইনসুলিন তৈরি হয় কোন পদ্ধতিতে? রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় কত সালে আসছে? দেখেন এই সেম প্রশ্নটাই আবার মেডিকেল ভর্তি পরীক্ষায় 17-18 সালে আসছে। কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি হয়? ডিএনএ রিকম্বিনেট। জিন ক্লোনিং না, কিন্তু ওই যে জিন প্রকৌশল দেখে অনেকেই জিন ক্লোনিং ভাবে, ব্যাপারটা কিন্তু এমন না। হ্যাঁ, আচ্ছা। এবং দেখেন এই সেম প্রশ্নটা আবার ডেন্টালে কত সালে আসছে? 19-20 সালে। তাহলে আমরা যদি ভর্তি পরীক্ষা দেখি 17 সালে যে প্রশ্ন আসছে সেটা কত সালে আসছে? 19 সালে। এটা আবার কত সালে আসছে? 20 সালে। তার মানে প্রশ্ন রিপিট হয় প্যাটার্ন ওয়াইজ। হ্যাঁ, সো এটা তো আমরা অ্যাডমিশন টেস্টের কথা বললাম, কিন্তু এই টোটাল পদ্ধতিটা এই যে চিত্রসহ যে ব্যাপারটা দেওয়া আছে এখানে, এটা আবার সৃজনশীলে আসবে, সৃজনশীলের গ নম্বরে। সো আমরা আজকে এমনভাবে আলোচনাটা করব ইনসুলিন সম্পর্কে যাতে আমাদের কলেজের পরীক্ষা, বোর্ড পরীক্ষা এবং মেডিকেল বা ভার্সিটির ভর্তি পরীক্ষাটাও কভার হয়ে যায়। তো আজকে আমাদের টপিক কি আলোচনা? রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তির যে ধাপগুলো আছে সেটাও আমরা আলোচনা করব। এটা আবার বইয়ের একদম শুরুতে দেওয়া আছে। আমরা যদি বইয়ের মধ্যে চলে যাই, এই যে একদম শুরুতে দেওয়া আছে এখানে যে রিকম্বিনেট ডিএনএর ধাপগুলা। সো আমরা এই ধাপ এবং ধাপের পরে দেখেন এখানে অনেকগুলো বর্ণনা দেওয়া আছে প্রত্যেকটা ধাপের। তো এত বর্ণনা কি সৃজনশীলের গ নম্বরে লেখা সম্ভব? এই যে এইগুলা লেখা সম্ভব না। আর এই ধাপগুলোর বর্ণনা সৃজনশীলে চাইবেও না। সৃজনশীলে চাইবে এই প্রযুক্তির মাধ্যমে কিভাবে ইনসুলিনটা তৈরি হয়। সো আলটিমেটলি আমরা এই ধাপটাও আমরা সেই ইনসুলিন প্রযুক্তি থেকে কভার করে ফেলব। সো আমরা আর দেরি না করে একদম মেইন পড়ায় চলে যাই। সো তার আগে আমাদের জানা উচিত আমরা যে পড়তেছি ইনসুলিন তৈরি করতে চাই, ইনসুলিন জিনিসটা আসলে কি? আপনি লাস্ট বেঞ্চ থেকে দাঁড়ান তো, ইনসুলিন কি বলেন তো? ভেরি গুড, ইনসুলিন এক ধরনের হরমোন। সো আমরা বইয়ের মধ্যে হাইলাইট করে ফেলি, ইনসুলিন এক ধরনের কি হরমোন। তো যে জিনিসটা এখানে দেয়া নাই সেটা আমরা একটু অ্যাড করে নিই। এই হরমোনের প্রকৃতি জিনিসটা কি? যে আমরা যদি আর একটু বড় হই তখন আমরা দেখব হরমোনের অনেক প্রকারভেদ আছে। যেমন এটা হচ্ছে পেপটাইড হরমোন, এটা হচ্ছে লোকাল হরমোন। সো আমরা এত জটিল না করি, আমরা সহজ ভাষায় বলি রাসায়নিকভাবে হরমোনের প্রকৃতি হচ্ছে প্রোটিন। কি? প্রোটিন বা আমিষ, প্রোটিন ইন নেচার। তাহলে হরমোনের প্রকৃতি কি? প্রোটিন ইন নেচার বা আমিষ। এটা আমরা বইয়ের মধ্যে লিখে ফেলি। এটা ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে আসবে। সো সাইড দিয়ে আমরা ডিইউ লিখে ফেলি, লেখছেন বইয়ের মধ্যে। এখন এরপর আমাদের জানতে হবে এই হরমোনটা আসলো কই থেকে, এই হরমোনটা তৈরি হয় কই থেকে। সো আমরা যদি দেখি এখানে দেয়া আছে, হাইলাইট করে ফেলি বইয়ের মধ্যে, মানব অগ্নাশয়ের আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। অনেক সময় মেডিকেল ভর্তি পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজি দেওয়া থাকে। অগ্নাশয় ইংরেজি হচ্ছে প্যানক্রিয়াস। কি? প্যানক্রিয়াস। তো এখানে লিখে নেন, কিছু সাইড এক্সট্রা নোট আমাদের লিখতে হবে। হ্যাঁ, সো আমরা একটু বিস্তারিত পরিচয় অ্যাড করে নিই যে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স কি, এইটা কি, ওইটা কি, আমাদের একটু জানতে হবে। সো আমরা একটু স্লাইড অ্যাড করে নিচ্ছি, আপনারা একটু নোট করেন, আমাদের লাগবে এগুলো। হ্যাঁ, অগ্নাশয় বা প্যানক্রিয়াস।
এটা হচ্ছে মূলত একটা মিশ্র গ্রন্থি। কোন ধরনের গ্রন্থি? মিশ্র গ্রন্থি। আমরা রিকম্বিনেট ডিএনএ পড়লেও আলটিমেটলি কিছু জিনিস আমরা এক্সট্রা পড়তেছি যাতে আমাদের মানে বোর্ডের এমসিকিউ বা মেডিকেল ভর্তি পরীক্ষায় কাজে লাগে। মিক্সড ব্লেন্ড, যেহেতু এটা মিশ্র গ্রন্থি সেহেতু এটার কয়টা অংশ থাকবে? দুইটা। অন্তঃক্ষরা অংশও থাকবে, বহিঃক্ষরা অংশও থাকবে। অন্তঃক্ষরা অংশের ইংরেজি কি বলেন তো? এন্ডো মানে কি? ভিতরে। ভিতরে মানে কি? অন্ত। তাহলে এন্ডোক্রাইন। টিমের বাইরে যে প্লেয়ার থাকে তাকে আমরা কি প্লেয়ার বলি? এক্সট্রা প্লেয়ার। তাহলে এক্সো, এক্স, এক্সের অবস্থান জীবন থেকে সবসময় বাইরে, তাহলে এক্সোক্রাইন, বহিঃক্ষরা। মনে থাকবে? আচ্ছা, এই যে অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা অংশটা, এই অন্তঃক্ষরা অংশটা ক্ষরণ করে হচ্ছে হরমোন। কি ক্ষরণ করে? হরমোন। আর বহিঃক্ষরা অংশটা ক্ষরণ করে হচ্ছে এনজাইম। এই বহিঃক্ষরা অংশের একটা নাম আছে যাকে বলি আমরা অ্যাসাইনাস অর এসিনাস। কি বলি? অ্যাসাইনাস অর এসিনাস। আর এই অন্তঃক্ষরা অংশের একটা নাম হচ্ছে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই যে আমরা পড়লাম, এই যে এখানে লেখা যে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে বিটা কোষ থেকে ক্ষরণ হয়। সো এই আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স কি? অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা অংশ, সেটাকে আমরা কি বলি? আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটার পিছনে বিস্তারিত ইতিহাস আছে, সেই ইতিহাসে আমরা যাব না। আমরা জাস্ট যতটুকু পড়ার জন্য দরকার ততটুকু পড়ে ফেলব। এই আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সে 4 ধরনের কোষ আছে। একটা কোষকে বলি আমরা আলফা সেল। কি সেল? আরেকটা সেলকে বলি আমরা বিটা সেল। কি সেল? বিটা সেল। আব্দুল্লাহ, আর দুইটা সেলের নাম কি? ডেল্টা সেল। আরেকটা সেলের নাম পিপি সেল। পি থেকে হচ্ছে পেনক্রিয়াটিক, আর এই পি থেকে হচ্ছে পলিপেপটাইড। তাহলে পিপি সেলের আরেক নাম কি? পেনক্রিয়াটিক পলিপেপটাইড সেল। এই যে আলফা সেল, এই আলফা সেল থেকে আচ্ছা আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স কি ক্ষরণ করে? হরমোন। সো আলফা সেল বা আলফা কোষ এটা আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্সে থাকে, তাহলে এটা কি ক্ষরণ করবে? হরমোন। সে যে হরমোন ক্ষরণ করে তার নাম হচ্ছে গ্লুকাগন। তার নাম কি? গ্লুকাগন। আর এই যে বিটা সেল, এই বিটা সেল যে হরমোন ক্ষরণ করে তার নাম কি? ইনসুলিন। এই দুইটার কাজ মেইনলি বিপরীত। ডায়াবেটিস রোগীদের রক্তের মধ্যে কি বেড়ে যায়? গ্লুকোজ বেড়ে যায়। তখন আপনারা আলটিমেটলি বাইরে থেকে ইনজেকশনের মাধ্যমে কি দেন? ইনসুলিন। ইনসুলিন কেন দেন? ডায়াবেটিস মানে রোগীর কি কমবে? গ্লুকোজ কমবে। তাহলে ইনসুলিনের কাজটা কি? রক্তের শর্করা বা গ্লুকোজ কি করবে? কমাবে। রক্তে শর্করা বা সুগার বা গ্লুকোজ কি করবে? কমাবে। তাহলে গ্লুকাগন বিপরীত। তাহলে গ্লুকাগন রক্তে শর্করা বা গ্লুকোজ কি করবে? রক্তে গ্লুকোজ বাড়াবে। আব্দুল্লাহ, ঠিক আছে? ঠিক আছে? আরে মনোযোগ দেখেন, আমি তো ভুলও বলতে পারি। বাকি ডিটেলস আমরা যখন পরিপাক অধ্যায় পড়ি তখন পড়বো। আপাতত আমরা এইটুকু বুঝলাম। সো ব্যাপারটা হচ্ছে এইটুকু ক্লিয়ার সবাই? সো আমরা বইয়ের মধ্যে চলে যাই। আচ্ছা, তার আগে আমাদের ঢাকা বোর্ডের একটা প্রশ্ন। আপনি দাঁড়ান তো। ইনসুলিন হলো, ইনসুলিন একটা কি? ভিটামিন, কার্বোহাইড্রেট কি? ইনসুলিন হচ্ছে একটা প্রোটিন। দেখেন হরমোন কিন্তু লেখা নাই বইয়ের মধ্যে। কি দেওয়া ছিল? ইনসুলিন একটা হরমোন, কিন্তু এই হরমোনের নেচারটা কি? প্রোটিন। সো এক্সট্রা কিছু আমাদের পড়তে হবে, শুধু মেডিকেলের জন্য লাগবে তা না। ঢাকা বোর্ড 2022 বোর্ডের জন্য আমাদের লাগবে। সো
এই যে এখানে বিটা কোষ থেকে নিঃসৃত হয়, আমরা তো অলরেডি পড়ে আসলাম। ইনসুলিন কই থেকে নিঃসৃত হয়? বিটা কোষ থেকে নিঃসৃত হয়। আর তার কাজ কি? রক্তে গ্লুকোজের উচ্চ মাত্রাকে কি করা? কমায়া স্বাভাবিক মাত্রায় নিয়ে আসা। আমরা তো এটাই বললাম, ইনসুলিন রক্তের গ্লুকোজকে কি করে কমাবে। এটুকু ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে, দেখেন। ডায়াবেটিস রোগ কখন হবে? আচ্ছা, স্বাভাবিক অবস্থায় ধরলাম এটা একটা রক্তের নালী, রক্তে গ্লুকোজের একটা মাত্রা আছে, স্বাভাবিক মাত্রা আছে। সেই স্বাভাবিক মাত্রা থেকে গ্লুকোজের মাত্রা যদি অস্বাভাবিক হারে বেশি থাকে, কি বললাম? অনেক অনেক বেশি থাকে, তখনই আমরা সেটাকে কি বলি? ডায়াবেটিস। এটার একটা মাত্রা দেওয়া আছে, মান আছে, সেই মানটা আমি আপনাদের এখন বলতেছি না। যাই হোক, তাহলে রক্তে গ্লুকোজের মাত্রা যদি অনেক অনেক বেড়ে যায়, তখন সেটাকে আমরা কি বলি? ডায়াবেটিস। এখন আল্লাহ তাআলা তো আমাদের বডির মধ্যে অগ্নাশয় দিয়ে দিছে ন্যাচারালি। এই অগ্নাশয় থেকে ন্যাচারালি কী ক্ষরণ হইতেছে? ইনসুলিন। সেই ইনসুলিন রক্তের মধ্যে এসে গ্লুকোজকে কী করার কথা? কমানোর কথা। তাহলে কখন ডায়াবেটিস হবে? যদি কখনো ইনসুলিন কি হয়? নিঃসৃত না হলে। তাহলে এই অগ্নাশয় থেকে যদি ইনসুলিন কখনো নিঃসৃত না হয়, তাহলে রক্তে কি ইনসুলিন আসবে? গ্লুকোজ কমবে, গ্লুকোজ অলওয়েজ কী হবে? বাড়তেই থাকবে। তখন কি হবে? ডায়াবেটিস। আরও কিছু কন্ডিশন আছে। ইনসুলিন কি হইলে? কম নিঃসৃত হইলে। ইনসুলিন আসতেছে কিন্তু খুবই কম আসতেছে, যেটা আসলে গ্লুকোজের মান কমাইতে যথেষ্ট না, তখন আলটিমেটলি গ্লুকোজের মান কি হবে? বাড়তেই থাকবে। তখনও কি হবে? ডায়াবেটিস। এরপরের কন্ডিশনটা কি? নিঃসৃত ইনসুলিন কি হইলে? ইনসুলিন আসতেছে কিন্তু যে ইনসুলিনটা আসতেছে অগ্নাশয় থেকে সেটা অ্যাক্টিভ না। তাহলে অ্যাক্টিভ না হলে এই গ্লুকোজকে কি সে কমাইতে পারবে? তখন গ্লুকোজের মান কি হবে? বাড়তেই থাকবে। তাহলে এইটুকু ক্লিয়ার সবাই আমাদের? আচ্ছা, তো এখান থেকে আর কিছু এমসিকিউ আসবে, যে ইনসুলিন কে আবিষ্কার করছে সর্বপ্রথম? এডওয়ার্ড শারফি স্কেফার, এই নামটা এমসিকিউ আসতে পারে। সে ইনসুলিন নামক হরমোন আবিষ্কার ও নামকরণ করছে, ঠিক আছে? আর ডায়াবেটিসে যে ইনসুলিনের ভূমিকা আছে, বেন্টিং আর বেস্ট উনি বলছে। তো এগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, এই দুইটা নাম ঠিকানা কম গুরুত্বপূর্ণ, কিন্তু আগেরটুকু অবশ্যই গুরুত্বপূর্ণ লাগবে আমাদের। আচ্ছা, আপনি দাঁড়ান তো। এই প্রশ্নটা চিটাগং বিশ্ববিদ্যালয়ে আসছে 12-13 সালে, সাস্টে আসছে 9-10 সালে। ইনসুলিনের কাজ কি? রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ানো। এটা কি সত্য? কে বাড়ায়? গ্লুকাগন। তাহলে এটা আনসার হবে। রক্তের গ্লুকোজকে কোষের প্রবেশে সহায়তা, এটা একটা তর্ক সাপেক্ষ ব্যাপার, একটু ডিপের ব্যাপার। এগুলো আপনাদের মানে ইন্টারমিডিয়েটে আলোচনা করা হয় না, মেডিকেলের ফার্স্ট ইয়ারেও না। এগুলো মেনলি আমরা আরও পরে গিয়ে পড়ব। সো এটা আনসার হবে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা আমরা ধরতে পারি, এটাও একটা কাজ, কিন্তু মেন গুরুত্বপূর্ণ কাজ ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কি? কমানো। সো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কি? এ। অনেকে তর্ক করবে যে ডায়াবেটিস তো নিয়ন্ত্রণ করে, কিন্তু তার চাইতেও সঠিক আনসার কোনটা? কারণ আমরা জানি ইনসুলিন রক্তে কি করে? গ্লুকোজ কমায়। ইনসুলিন মূলত একটা কি? প্রোটিন। আমরা তো পরিপাকের মধ্যে পড়ছি, কার্বোহাইড্রেট বা শর্করাকে ভাঙলে পাই আমরা গ্লুকোজ, আর প্রোটিনকে ভাঙলে কি পাই? অ্যামাইনো অ্যাসিড। তাহলে ইনসুলিন যেহেতু একটা প্রোটিন, ইনসুলিনকে ভাঙলে কি পাবো?
অ্যামাইনো অ্যাসিড। তো প্রশ্ন হচ্ছে কয়টা অ্যামাইনো অ্যাসিড পাবো? এটা পরীক্ষায় আসে খুবই। কয়টা? 51টা। ইনসুলিনে কয়টা অ্যামাইনো অ্যাসিড আছে? 51টা। তো এটা পরীক্ষার জন্য আসবে, খুবই গুরুত্বপূর্ণ, হাইলাইট করে রাখেন। আচ্ছা, ধরেন এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড। একটা অ্যামাইনো অ্যাসিড আমরা ধরে নিলাম এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড। একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে যে বন্ধনে যুক্ত থাকে তাকে আমরা কি বলি? পেপটাইড বন্ধন। ভেরি গুড। কি বন্ধন? তো এইটাও পরীক্ষায় আসে এমসিকিউ হিসেবে। এখন আমাকে বলেন এ অ্যামাইনো অ্যাসিড আর এ অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ধন আছে না? এখানে আরেকটা পেপটাইড বন্ধন আছে না? এখানে কি আরেকটা পেপটাইড বন্ধন আছে না? এখানে কি আরেকটা পেপটাইড বন্ধন আছে। তাহলে আপনার কি মনে হয় পেপটাইড বন্ধন এখানে একটা নাকি অনেকগুলা? অনেকগুলা। ভেরি গুড। তাহলে মনো মানে কি? এক। ডাই মানে কি? দুই। পলি মানে কি? বহু বা অনেকগুলা। তাহলে এখানে কি ডাইপেপটাইড? কি পেপটাইড? এই তো আপনি পারেন, ভেরি গুড, পলিপেপটাইড। তাহলে দেখেন তো এই পলিপেপটাইড চেইন এখানে একটা নাকি দুইটা? দুইটা। তাহলে এখানে কয়টা পলিপেপটাইড চেইন? দুইটা পলিপেপটাইড চেইন। একটা চেইনের নাম দিছি আমরা চেইন এ, কি নাম দিছি? আরেকটা চেইনের নাম কি দিছি? চেইন বি। এই চেইন এতে অ্যামাইনো অ্যাসিড থাকে হচ্ছে 21টা। তাহলে একটু অঙ্ক করেন, ইনসুলিন অ্যামাইনো অ্যাসিড কয়টা থাকে? 51টা। তাহলে 51 থেকে যদি 21 চলে যায় তাহলে চেইন বিতে কয়টা থাকবে? 30টা। তাহলে চেইন বিতে কয়টা? 30টা। এইটুকু ক্লিয়ার? এখন দুইটা চেইন যদি আলাদা রাখেন, ঠিক আছে, তো আলটিমেটলি ফলাফল আসবে। ধরেন ভদ্রমহিলা এইদিকে, ভদ্রলোক এইদিকে, কোনো যোগাযোগ নাই, দুজনের দুটি পথ, আজও মানে দুটি দিকে ও গেছে বেঁকে, তাহলে আলটিমেটলি এখানে কোনো সম্পর্ক হবে? হবে না। তাহলে দুইজনকে কী করতে হবে? এক করতে হবে। সো এই চেইন এ আর বিরে যদি আমরা এক করতে চাই তাহলে আবার নতুন বন্ধন লাগবে না? পেপটাইড বন্ধন তো অলরেডি আছেই। তখন আমরা এখানে কী নিয়ে আসছি? সালফার। মানে এই সালফাইড দিয়ে সালফাইড বন্ধন হবে। কি হবে? সালফাইড। দেখেন তো সালফাইড এখানে কয়টা আছে? দুই মানে কি? ডাই। তাহলে তার নাম কি বন্ধন? তাহলে দুটি ডাইসালফাইড বন্ডের মাধ্যমে এই চেইন আর এ, মানে চেইন এ আর বি কি হয়? যোগ হয়। যোগ হয়ে কি হয়? ইনসুলিন হয়। ক্লিয়ার? তাহলে এখান থেকে এমসিকিউ কি আসবে? ইনসুলিনে অ্যামাইনো অ্যাসিড কয়টা? চেইন কয়টা? কি কি? চেইন এতে অ্যামাইনো অ্যাসিড কয়টা? চেইন বিতে কয়টা? 30টা। ক্লিয়ার এইটুকু? চেইন এ আর চেইন বির মধ্যে কোন বন্ধন? ডাই। কয়টা? দুইটা। মনে থাকবে? আচ্ছা, ইনসুলিনের আণবিক সংকেত কারো যদি মনে হয় যে পরীক্ষায় 100তে 100 পাওয়া লাগবে, সে শিখবেন, হয়তো শেখার দরকার নেই। এটা জাহাঙ্গীরনগরের ডি ইউনিটে আসতে পারে। সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এগুলো মনে রাখতে পারবে না, যারা অসুস্থ মস্তিষ্কের তারা চাইলে মনে রাখতে পারে। সো আমার মতে এগুলো মনে রাখার চেষ্টা করার দরকার নেই। আচ্ছা, আমরা মেইনলি এই লাইনটা ব্যাখ্যা করব। এখানে কি লিখছে আপনারা রিডিং করেন তো। বর্তমানে বই থেকে কেন, এখানে দেখে পড়েন, জোরে পড়েন। বর্তমানে মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন ই কোলাইতে স্থানান্তর করে ব্যাপক হারে ইনসুলিন উৎপাদন করা হচ্ছে। তার মানে কি বলছে? এটা একটা মানুষ,
এটা ধরে নিলাম সাদের বন্ধু সাজিদ। আচ্ছা, তো এই সাজিদের ইনসুলিন উৎপাদন, মানে একটা মানুষের ইনসুলিন উৎপাদনকারী জিন, ইনসুলিন তৈরি হয় কই? অগ্নাশয়। তাহলে এটা মানুষের অগ্নাশয়। তাহলে মানুষের অগ্নাশয়ের যেই জিন ইনসুলিন তৈরি করে, সেই জিনটা কোথায় স্থানান্তর করা হইতেছে? ইকোলাই ব্যাকটেরিয়াতে। তাহলে এই জিনটা কালেক্ট করে আমরা কিসের মধ্যে ঢুকাই দিতেছি? ইকোলাই ব্যাকটেরিয়াতে। তারপরে ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কি তৈরি করতেছি? ইনসুলিন। তাহলে এটা কি প্রাকৃতিক প্রক্রিয়া নাকি কৃত্রিম প্রক্রিয়া? কৃত্রিম। মেইনলি এইটা নিয়ে আমরা পড়বো আজকে, বুঝছেন? এতক্ষণ মেনলি আমরা যা করছি এগুলো গান বাজনা, এখন হচ্ছে মূল পড়াশোনা, ঠিক আছে? সো এই লাইনটাও লাগবে। আচ্ছা, বর্তমানে বিজ্ঞানীরা চাইতেছে যে ব্যাকটেরিয়া ইউজ করব না আমরা এই যে কিসের মাধ্যমে? কুসুম ফুলের বীজ, সেখান থেকে কী করবো? ইনসুলিন বানাবো। যাই হোক, যদি বানাইতে পারে তাহলে তো ভালো, আমাদের তো অসুবিধা নাই, বানাক, আমরা শুভকামনা জানাই। ফেসবুকে একটা পেজ আছে না, ওই যে রায়হান না কি নাম, ওখানে শুভকামনা জানায় নাকি? যারা শুভকামনা জানায় তারই ক্ষতি হয়ে যায়। ওটা ফেক পেজ ছিল, পরে ডিলিট করে দিছি। আচ্ছা, তো জিন প্রকৌশলের মাধ্যমে আমরা কি করব? ইনসুলিন উৎপাদন করব। কোন প্রক্রিয়ায়? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রক্রিয়ায়। আচ্ছা, এখন দেখেন আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা হচ্ছে মানুষের বডির মধ্যে যেখানে ইনসুলিন তৈরি হইতেছে সেখান থেকে জিনটা আমরা কালেক্ট করব। জিন থাকে কার মধ্যে? ডিএনএর মধ্যে। তাহলে মেনলি তার ডিএনএটা কালেক্ট করব। এটা একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ আছে না? আছে। ব্যাকটেরিয়ার ডিএনএ থাকে ক্রোমোজোমের বাইরে। কোথায় থাকে? ক্রোমোজোমের বাইরে যে ডিএনএ থাকে তাকে আমরা কি বলি? প্লাজমিড। বলতেছি আব্দুল্লাহ? আচ্ছা, তো মেনলি আমরা কি করব? এই মানুষের যেই জিনটা ইনসুলিন তৈরি করে সেটা বের করব। এই ব্যাকটেরিয়ার ডিএনএ যেটা প্লাজমিডে আছে সেটা বের করব। ওইটা থেকে কিছু কাটবো, এইটা থেকে কিছু কাটবো, তারপর দুইটাকে জোড়া লাগাবো। তারপর জোড়া লাগানোর পরে যে রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি হবে সেটা আরেকটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকাবো। ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়া কী হয়? সংখ্যা বৃদ্ধি হয়। তখন সেই ব্যাকটেরিয়া একটা থেকে কী হয়ে যাবে? দুইটা থেকে চারটা। কিন্তু সেই ব্যাকটেরিয়াটা যে ডিএনএ নিতেছে সেখানে কি শুধু তার ডিএনএ আছে নাকি মানুষের ডিএনএটাও আছে? মানে মানুষের যে ডিএনএটা ইনসুলিন তৈরির জন্য দায়ী ছিল সেও আছে। তাহলে আলটিমেটলি সেখান থেকে আমরা ইনসুলিন প্রসেস করতে পারবো কি পারবো না? পারবো। মানে কথায় যুক্তি আছে। সো কথায় যুক্তি দিয়ে তো লাভ নেই, আমাদের এখন কাজে কি করতে হবে? দেখাইতে হবে। সো আমরা চলে যাই কাজে। সো সবার আগে আমাদের কি করতে হবে? সবার আগে আমাদের ইনসুলিন উৎপাদনকারী জিন শনাক্ত করতে হবে। আই মিন মানবদেহের ইনসুলিন তৈরি হয় কোথায়? অগ্নাশয়। অগ্নাশয় একটা কি? অঙ্গ। অঙ্গ কি নিয়ে গঠিত? টিস্যু। টিস্যু কি নিয়ে গঠিত? কোষ। তাহলে অগ্নাশয়ের কোষ আছে নাকি নাই? আছে। তাহলে আমরা ধরে নিলাম এটা অগ্নাশয়। অগ্নাশয় একটা কি? অঙ্গ। অঙ্গ কি নিয়ে গঠিত? টিস্যু। টিস্যু কি নিয়ে গঠিত? কোষ। তাহলে এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। কোষ থাকলে তার মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস থাকলে তার ভিতরে কি আছে? ডিএনএ আছে। আছে নাকি নাই? আছে। সো সেই ডিএনএটাকে আমরা টান দিয়ে বের করলাম, বের করে এখানে জুম করলাম।
ডিএনএর খণ্ড খণ্ড অংশকে আমরা কি বলি? জিন। যে কোনো খণ্ড হলেই জিন হবে না, সেই জিনের প্রোটিন বানানোর ক্ষমতা থাকতে হবে। ইনসুলিন একটা কি? প্রোটিন। তো এখানে কি বলতেছে দেখুন, মানব ইনসুলিন উৎপাদনকারী জিনের অবস্থান কোথায়? 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে এই ডিএনএ জিন অবস্থিত। আচ্ছা, তাহলে আমরা যদি আলটিমেটলি এখান থেকে আমাদের বের করতে হবে 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহু, তো আমরা ধরে নিলাম এটা আমাদের সেই পার্টটা। তাহলে আমাদের এইটুকু দরকার না? তাহলে আমাদের পুরাটুকু কাটার দরকার আছে। যেটুকু দরকার সেইটুকু আমি কাইটা নিব। আমরা বলছিলাম বায়োলজিতে কোনো কিছু কাটতে একটা এনজাইম ব্যবহার করা হয়। বাবারে বাবা, আপনারা এত কিছু পারেন। কোনো কিছু কাটার জন্য আমরা কি ইউজ করি? কেঞ্চি বা ছুরি। তাহলে বায়োলজিতে যেটা দিয়ে কাটা হয় বায়োলজিক্যাল নাইফ। বায়োলজিক্যাল নাইফ। তো আমরা এখন চলে যাই, ধরলাম এটা একটা রেস্ট্রিকশন এনজাইম। হ্যাঁ, ধরলাম এটা একটা রেস্ট্রিকশন এনজাইম। তো এই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমরা এখন কি করছি? এই ডিএনএর এই অংশটুকু কেটে নিয়ে আসছি। তাহলে এইটুকু আমরা কেটে নিয়ে আসছি এখন এখান থেকে। তারপর আমাদের যে ক্ষুদ্রান্ত আছে, কি আছে? বৃহদান্ত। এই অন্ত্রে অনেক ব্যাকটেরিয়া বাস করে। সেরকম একটা ব্যাকটেরিয়ার নাম কি? ইকোলাই। সেরকম একটা ব্যাকটেরিয়ার নাম কি? ইকোলাই। তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে সেই ব্যাকটেরিয়াটা। ব্যাকটেরিয়ার যেই ক্রোমোজোম মানে ডিএনএটা ক্রোমোজোমের বাইরে থাকে সেটাকে বলি আমরা প্লাজমিড। কি বলি? প্লাজমিড। আমরা ধরে নিলাম এটা হচ্ছে সেই প্লাজমিড। এখন প্লাজমিড থেকে ধরলাম আমার এইটুকু দরকার, এইটুকু কাটতে হবে। তো কাটার জন্য আমার কোন এনজাইম লাগবে? রেস্ট্রিকশন এনজাইম। তো রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমি কি করব? কেটে ফেলবো। কেটে ফেলে এই যে এইটুকু আমি নিয়ে আসছি, নিয়ে আসা তার এখানে বসায় দিছি। এখন সেও অভিমান করে দূরে আছে, সেও অভিমান করে দূরে আছে। তাহলে আলটিমেটলি এখানে কোনো কিছু ওয়ার্কআউট করবে? ওই যে উবাইদুল কাদেরের একটা কথা আছে না, যে আমাদের মধ্যে ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে, দেখা না হোক কথা তো হইতে পারে। আচ্ছা, সো তাদের দুজনকে কি করতে হবে? আরও কাছে আনতে হবে। সো দুজন যখন কাছে আসবে, তখন একটা এনজাইম যার নাম হচ্ছে লাইগেজ এনজাইম। কি এনজাইম? লাইগেজের প্রথম অক্ষর ল, লাগানোর প্রথম অক্ষর ল। তাহলে লাইগেজ কি করে? জোড়া লাগাই দেয়। তো লাইগেজ কি করছে? এখানে জোড়া লাগাই দিচ্ছে। তাহলে এখানে দেখেন আগের যে ডিএনএটা, এটা কি এরকম নাকি সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্য? তখন এটাকে আমরা বলি রিকম্বিনেন্ট ডিএনএ। কি বলি? এখন এই রিকম্বিনেন্ট ডিএনএটা আমরা একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাই দিব। কিসের মধ্যে ঢুকাই দিব? এই যে একটা ব্যাকটেরিয়ার মধ্যে আমরা এটাকে ঢুকাই দিব। ব্যাকটেরিয়া দ্বিভাজন বা বাইনারি ফিউশনের মাধ্যমে একটা থেকে কি হয়ে যায়? দুইটা থেকে আলটিমেটলি এই একটা ব্যাকটেরিয়া কয়টা হবে? দুইটা হলে এই রিকম্বিনেন্ট ডিএনএ কয়টা হবে? তাহলে সংখ্যা বৃদ্ধি হবে না? তখন আমরা তাদেরকে এখান থেকে কালেক্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন বানাবো, রোগীর দেহে ঢুকাবো। আমরা বুঝছি এটুকু? ক্লিয়ার? তো এইগুলা এখানে তারা বিভিন্ন ধাপের মাধ্যমে লিখছে। আমাদের মুখের কথাটাই লিখছে এখানে, আমরা রিডিং করলেই বুঝবো। সো আমরা যদি এই ছবির মাধ্যমে ব্যাখ্যা করতে চাই, দেখেন এখানে কি লিখছে? মানুষের অগ্নাশয়ের আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ, এই যে আমরা যেটা প্রথমে করছি,
তারপর রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে সেই ডিএনএ থেকে যে অংশটুকু ইনসুলিন তৈরি করে সেটুকু কি করছে কেটে নিচ্ছে। কি হয়েছে? ও আচ্ছা, লো ব্যাটারি, অসুবিধা নেই। তারপর দেখেন, আচ্ছা আমরা যে জায়গায় ছিলাম, অগ্নাশয়ের যে অংশটুকু ডিএনএ তৈরি করে সেটুকু আমরা কি করছি? কেটে ফেলছি। কোন এনজাইম দিয়া? রেস্ট্রিকশন। তারপর অন্ত্রের যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়ার প্লাজমিডের যেটুকু দরকার সেটুকু আমরা কি করছি? কেটে ফেলছি। কোন এনজাইম দিয়ে? রেস্ট্রিকশন। তারপর দেখেন এই যে এইটুকু আর এইটুকু দুইটাকে কী করছি? কাছে নিয়ে আসছি। কাছে নিয়ে এসে কী করছি? জোড়া লাগাই দিচ্ছি। কোন এনজাইম দিয়ে? নতুন একটা ডিএনএ তৈরি হয়ে গেছে না, সেটাই কি? রিকম্বিনেন্ট ডিএনএ। তারপর এই ডিএনএটাকে আমরা কার মধ্যে ঢুকাই দিছি? ব্যাকটেরিয়ার মাধ্যমে। কোন প্রক্রিয়ায়? ট্রান্সফরমেশন প্রক্রিয়ায়। সেই ব্যাকটেরিয়াটা এরপর কী হয়েছে? ফার্মেন্টেশন ট্যাঙ্কের ভিতরে মাল্টিপ্লাই করছে, সংখ্যা বৃদ্ধি করছে। একটা থেকে কয়টা হয়েছে? দুইটা থেকে যতগুলো ব্যাকটেরিয়া হয়েছে ততগুলো কি তৈরি হয়েছে? রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়েছে। তারপর আমরা বাণিজ্যিকভাবে ইনসুলিন ওইখান থেকে কালেক্ট করে আমরা রোগীর দেহে ইনসুলিন দিছি। বুঝছেন? সো এটা আমরা একটু ভিডিওতে দেখব। আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা অ্যানিমেশন ভিডিও কালেক্ট করছি। সো আমরা এখন দেখব প্রোডাকশন অফ হিউম্যান ইনসুলিন। Recombinant DNA technology can be used in the... এই ইনসুলিনটাই কি আমরা কিনি না বাজার থেকে? দেখেন তো। সো এটা আমরা কিভাবে বানাই? এটার নাম কি দেখেন তো? হিউমোলিন। নাম কি? হিউমোলিন। The production of human insulin. Now, let's take a look at the production process. প্রথমে কি? প্রোডাকশন অফ। First, DNA encoding human insulin is a... তাহলে এটা একটা হিউম্যান ইনসুলিন, মানুষের একটা সেল, অগ্নাশয়ের কোষ, যে কি তৈরি করতে পারে? ইনসুলিন তৈরি করতে পারে। obtained from a human pancreatic cell. Then, a restriction enzyme is used to cut the DNA. Meanwhile, a plasmid with এটা কিন্তু ব্যাকটেরিয়ার এই যে antibiotic resistant এই যে বৃত্তাকার বা গোলাকার যে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, তার নাম হচ্ছে প্লাজমিড। তার নাম কি? genes is obtained from a bacterium. The plasmid is cut open using the same restriction enzyme. দেখেন এই যে এইখানে সমান করে কিন্তু কাটা হয়েছে, যাতে পরে কি মানুষেরটার সাথে কি করা যায়? জোড়া লাগানো যায়। এটা কিন্তু ছবির মধ্যেও আছে, দেখেন। ঠিক আছে? When the DNA fragments and the open plasmid are mixed এই যে এটা কি? ওই যে মানুষের যে অংশটুকু কি তৈরি করে? ইনসুলিন তৈরি করে। together, some of the plasmids bind with the DNA fragments, and with the help of DNA কোন এনজাইম এসে লাগাবে? লাইগেস। ligase, they are joined together, forming recombinant plasmids. তখন কি তৈরি হয়ে গেছে? রিকম্বিনেন্ট ডিএনএ বা রিকম্বিনেন্ট প্লাজমিড তৈরি হয়ে গেছে। Note that some open plasmids do not pick up the DNA fragments and join by themselves. They are called non-recombinant plasmids. মানে যেখানে হিউম্যান ইনসুলিনের শেয়ার্ড হয় না, তো এটা কি রিকম্বিনেন্ট হইতে পারবে? তাহলে ওইটা কি? নন রিকম্বিনেন্ট। ওইগুলো আমাদের বইয়ে নাই। তারপরে কি? ট্রান্সফরমেশন অফ সিলেকশন অফ ব্যাকটেরিয়া, মানে ওই যে আমরা রিকম্বিনেন্ট ডিএনএটা থেকে বানাইলাম, এটা কার মধ্যে ট্রান্সফার করতে হবে? ব্যাকটেরিয়ার মধ্যে। এই যে আমরা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাই দেব এখন। The plasmids are then mixed with the bacteria E. coli. This is to introduce the plasmids into the host cells. এই যে আমরা সব ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাই দিয়েছি, ঢুকাই দিয়ে একটা ফার্মেন্টেশন ট্যাঙ্কের মধ্যে আমরা দিয়ে দিব। However, only some bacteria actually pick up the plasmids. These bacteria আচ্ছা, সব ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ বা রিকম্বিনেন্ট প্লাজমিড যায় না। ঠিক আছে? দেখেন এটা কিন্তু নন রিকম্বিনেন্টটা কালেক্ট করছে। এগুলো আমাদের বইয়ের মধ্যে ছিল না। আমাদের জাস্ট ছিল এটুকু আমরা জানি। transformed, and only some of them have the recombinant plasmid.
The remaining transformed bacteria have the non-recombinant plasmid. Meanwhile, some bacteria do not pick up any plasmids at all. In this example, the plasmid we use carry a resistance gene for the antibiotic ampicillin. So, to select the transformed bacteria, we first culture the bacteria on an agar plate containing ampicillin. The ampicillin resistance gene in the plasmid enables the transformed bacteria. এই এমপিসিলিনের কিছু আলোচনা আছে, এগুলো আপনাদের মাথায় ঢুকবে না, এগুলা মেডিকেলের পড়াশোনা। সো ওইটুকু আপনারা একটু ওভারলুক করেন। আগেরটুকু বুঝছেন, এমপিসিলিনের সাথে আসলে ব্যাকটেরিয়ার একটা ব্যাপার স্যাপার আছে, অ্যান্টিবায়োটিকের ব্যাপার স্যাপার আছে, ওইটুকু নিয়ে আমরা মাথা না ঘামাই। সামনে যাই। They then divide and form colonies. The bacteria that didn't pick up any plasmid cannot survive. After that, we transfer a portion of bacteria from each colony to a second agar plate containing another antibiotic tetracycline. As the transformed bacteria with a non-recombinant plasmid carry an intact tetracycline resistance gene, they survive and divide to form colonies. On the other hand, in the transformed bacteria with a recombinant plasmid, the DNA fragment inserted made the tetracycline resistance gene non-functional. Therefore, the bacteria cannot survive on the plate. From the results of these two agar plates, we can identify the colony formed by the transformed bacteria with a recombinant plasmid and select these bacteria for further processing. শেষের যে অংশটুকু এটুকু আমাদের লাগবে না আর কি। এখন কি ম্যানুফ্যাকচার অফ হিউম্যান ইনসুলিন, মানে আমরা যে ওই যে ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করবে, যে অনেকগুলো সংখ্যা বৃদ্ধি হবে, ওইখান থেকে আমরা মানুষের মধ্যে দেওয়ার জন্য ওইটুকু আমরা কীভাবে রেডি করব? The transformed bacteria with a recombinant plasmid are then cultured in fermenters. The fermentation bank in each bacterium, the recombinant plasmid replicates independently of the bacterial chromosome. When the bacterium divides, the plasmid is also copied to the daughter cells. As a result, many copies of the DNA encoding human insulin are produced. Finally, gene expression is induced in the bacteria to produce polypeptides. The polypeptides are extracted from the bacteria and processed into functional human insulin. দেখছেন কিভাবে পরে আলটিমেটলি হিউম্যান ইনসুলিন হিসেবে কালেক্ট করছে। সো দ্যাটস ইট, আমরা এইটুকু বুঝছি। এখন আমাদের পরীক্ষায় আমরা কি লিখব? আমরা এই ছবিটা আঁকবো। আমাদের 2 মিনিট লাগবে। কয়টা বাজে আব্দুল্লাহ? 22। তাহলে আমরা 3 মিনিট 25 শেষ করে দিচ্ছি। এই ছবিটা আমরা আঁকবো। তাহলে প্রথম ধাপ কি? ইনসুলিন উৎপাদনকারী জিন শনাক্তকরণ, মানে মানুষের অগ্নাশয়ের কোন জিনটা কি করে ইনসুলিন তৈরি করে এটা শনাক্ত করতে হবে। 2 নম্বর ধাপ কি? ডিএনএ সূত্র থেকে ইনসুলিন জিন পৃথকীকরণ, মানে যেখান থেকে এই টোটাল ডিএনএর যে অংশটুকু কি তৈরি করে ইনসুলিন তৈরি করে সেইটুকু কি করতে হবে? পৃথক করতে হবে। এই যে আমরা পৃথক করে ফেলছি এখান থেকে। কোন এনজাইম ইউজ হবে? কারণ পৃথক করতে বা কাটতে কোন এনজাইম ইউজ হয়? রেস্ট্রিকশন এনজাইম। তাহলে এই যে এখানে দেওয়া আছে কোন এনজাইম? রেস্ট্রিকশন এনজাইম। তারপরে পরের ধাপটা কি? বাহক প্লাজমিড পৃথকীকরণ, মানে এই যে আমাদেরকে আলটিমেটলি এই যে বাহক প্লাজমিড যেটা সেটা একটা ব্যাকটেরিয়া না, সেই ব্যাকটেরিয়াটা কী করতে হবে? পৃথক করতে হবে। পরের ধাপটা কি? ইকোলাই প্লাজমিডের ডিএনএর একাংশ কর্তন। এই যে টোটাল প্লাজমিডটা আছে সেইটুকুর মধ্যে আমাদের একটা অংশ কাটতে হবে। এই যে কেটে আমরা নিয়ে আসছি। কোন এনজাইম ইউজ হবে? রেস্ট্রিকশন। মনে রাখবেন যখন ছবি আঁকবেন 2টা পার্টের এই ভাঁজটা যাতে মানে ঠিকঠাক হয়। এই ভাঁজ যদি ঠিক না হয় তাহলে পরের অংশ কি এসে এখানে বসতে পারবে? এই যে এই ভাঁজ যদি ঠিক না হয় পরের অংশ এখানে বসতে পারবে? এখানে অনেকে এই যে এইভাবে ছবি এঁকে ফেলে।
এইভাবে ছবি আঁকলে নাম্বার পাবেন না। এখানে যে ভাঁজ ঠিক আছে কিনা এটা খেয়াল রাখতে হবে, বুঝছেন? সো তারপর কি জোড়া লাগানো, জোড়া লাগানোর জন্য কোন এনজাইম আসবে? লাইগেজ। এই যে প্লাজমিড ডিএনএতে ইনসুলিন স্থাপন, জোড়া লাগবে, কোন এনজাইম আসবে? লাইগেজ। এই যে লাইগেজ এনজাইম দিয়ে কী করবে? দুইটা জোড়া লাগবে। তারপরে কি রিকম্বিনেন্ট প্লাজমিড ইকোলাই ব্যাকটেরিয়ামে প্রবেশ করা। এই যে রিকম্বিনেন্ট ডিএনএ বা রিকম্বিনেন্ট প্লাজমিডটা তৈরি হইল, সেটাকে কিসের মধ্যে ঢুকাইতে হবে? ব্যাকটেরিয়ার ভিতর ট্রান্সফর্ম প্রক্রিয়ায় কিছু জিনিসপত্র ইউজ হবে, ক্যালসিয়াম থেকে দূরে আরও কিছু রাসায়নিক পদার্থ, এগুলো এখানে দেওয়া আছে, রিডিং দিবেন, ঠিক আছে? এবং কিছু মেথড আছে, হিট শক মেথড বা ইলেকট্রনিক পালস মেথড, এগুলো রিডিং দিবেন। তারপর আমরা কিন্তু দেখছি ভিডিওতে, এই ট্রান্সফর্ম ব্যাকটেরিয়াটা একটা ট্যাঙ্কের মধ্যে দেওয়া হয়, ফার্মেন্টেশন ট্যাঙ্কের মধ্যে। এই যে ফার্মেন্টেশন ট্যাঙ্ক, তারপর এখানে কি হয়? সংখ্যা বৃদ্ধি হয় দ্বিবিভাজন প্রক্রিয়ায়। তারপর আলটিমেটলি এখান থেকে হিউম্যান ইনসুলিন কি করা হয়? কালেক্ট করা হয়। তো সবাই বুঝছেন এইটুকু? এই যে ইনসুলিন পৃথক করা হয়, ইনসুলিন বিশুদ্ধ করা হয়, তারপরে কি করা হয়? বাজারজাতকরণ করা হয়। আই থিঙ্ক সবাই ক্লিয়ার, ঠিক আছে? আল্লাহ হাফিজ।